ভাঙনের মুখে জামায়াতের ইসলামী জোট। গুম খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু। ভারতে মুসলিম খ্রিস্টানদের বিরুদ্ধে বেড়েছে ঘৃণামূলক বক্তব্য। আরও জানাবো, যুক্তরাষ্ট্রের পেসার আলী খানের ভিসা আবেদন নাকচ ভারতের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভাঙনের মুখে পড়েছে জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট। চরমোনাই পীরের কারণে মূলত জোটগত নির্বাচনে এই অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। জামায়াত 40 আসনের পর কিছু আসন উন্মুক্ত রাখতেও রাজি ছিল, কিন্তু চরমোনাই তাতেও রাজি না হওয়ায় ভাঙনের মুখে পড়েছে জোট। এদিকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও প্রকৃত অবস্থানের চেয়ে উচ্চাকাঙ্ক্ষী হওয়ায় তারাও বেশি আসন দাবি করছে। তাদের সঙ্গেও জামায়াতের চূড়ান্ত বনিবনা এখনও হয়নি। শেষ পর্যন্ত দল দুটি 11 দলীয় জোট থেকে বেরিয়ে আলাদা নির্বাচন করতে পারে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার আসন ভাগাভাগি শেষ করে 11 দলের যৌথ ঘোষণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটা সফল হয়নি। রিপোর্ট লেখা পর্যন্ত এখনও কোনো সমঝোতা হয়নি। এদিকে জামায়াতে ইসলামী প্রাথমিক আসন সমঝোতার ভিত্তিতে চরমোনাইয়ের পীর ও মামুনুল হকের দলের প্রার্থীদের বিপরীতে 1 ডজনেরও বেশি আসনে তাদের কোনো প্রার্থী দেয়নি। এই ছাড়ের ফলে দল দুটি জামায়াতের সাথে বার্গেনিংয়ের বাড়তি সুবিধা পাচ্ছে। 8 দলীয় ইসলামী জোটের ব্যানারে দীর্ঘদিন ধরে জামায়াত আন্দোলন করে আসছিল এবং জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিল। তবে জুলাই যোদ্ধাদের সংগঠন এনসিপি, বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি এবং মুজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বাধীন এবি পার্টি যুক্ত হয়ে 11 দলীয় জোট গঠনের পরই ইসলামী দলগুলোর সঙ্গে তাদের মনোমালিন্য সৃষ্টি হয়। এনসিপি সহ নতুন 3 দলের সঙ্গে জামায়াতের ঐক্য হওয়ার পর থেকেই জামায়াত জোটে ইসলামী অন্য দলগুলোর গুরুত্ব কমতে থাকে। ভাগে কম সিট পাওয়ার ভয়ে জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহও কমতে থাকে, কারণ তারা বুঝতে পারে এনসিপি জামায়াত জোটে যোগ দেওয়ায় তাদের পক্ষে জামায়াতকে চাপে রাখার শক্তিও কমে গেছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের আগে 11 দলীয় জোট সমঝোতার ভিত্তিতে 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের ঘোষণা দিলেও পরদিন দেখা যায় 300 আসনের বিপরীতে জোটের প্রায় 600 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তখন জোটের পক্ষ থেকে বলা হয়, সময় কম পাওয়ায় এটা হয়েছে। আলোচনা করে তারা 300 আসন চূড়ান্ত করবেন। এনসিপিকে 300 আসন ছেড়ে দেয় জামায়াত। এনসিপি আনুষ্ঠানিকভাবে 300 আসন মেনে নিয়েছে। জামায়াতের নেতৃত্বে 8 ইসলামী দলের জোটে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, মামুনুল হকের বাংলাদেশ খেলাফতে মজলিস ছাড়াও খেলাফত আন্দোলন, নেজামে ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রয়েছে। গুম খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু। গুম করে শতাধিক খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। একই সঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য 8 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে বিচার শুরুর আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন শফিউল আলম মাহবুব ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গত 8 জানুয়ারি জিয়াউল আহসানকে অভিযোগ থেকে অব্যাহতি দিতে বক্তব্য তুলে ধরেন তার আইনজীবী মনসুরুল হক ও নাজনীন নাহার। তারা বলেন, প্রসিকিউশন আসামির বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে ধরেছে তাতে তার কোনো সম্পৃক্ততা প্রমাণ করতে পারেনি। পরে তারা ট্রাইব্যুনালের কাছে জিয়াউলকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানান। এরপর বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বক্তব্য তুলে ধরে বলেন, প্রসিকিউশন আসামির বিরুদ্ধে প্রাইমা ফেসি বা প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য 14 জানুয়ারি দিন ধার্য করেন। এর আগে গত 4 ডিসেম্বর জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট 3টি অভিযোগ তুলে ধরেন। প্রথম অভিযোগে বলা হয়, 2011 সালের 11 জুলাই রাত 11:30টার দিকে র্যাব সদর দপ্তর থেকে অবৈধভাবে আটক সজল সহ 3 জন বন্দীকে নিয়ে জিয়াউল ও তার দল গাজীপুরের দিকে রওনা হয়। ঢাকা বাইপাস সড়কে বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে পর্যায়ক্রমে বন্দীদের চোখ ও হাত বাঁধা অবস্থায় গুলি করে হত্যা করেন জিয়াউল। দ্বিতীয় অভিযোগে বলা হয়, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি এলাকা ও বলেশ্বর নদীর মোহনা ছিল জিয়াউল আহসানের পরিচালিত হত্যাকাণ্ডের অন্যতম হটস্পট। গভীর রাতে বন্দীদের ট্রলার বা নৌকায় করে নদীর মাঝখানে নিয়ে গিয়ে মাথা বা বুকে বালিশ চেপে গুলি করা হতো।
পরে পেট কেটে সিমেন্টের ব্লক বেঁধে লাশ পানিতে ডুবিয়ে দেওয়া হতো। এ পদ্ধতিকে গেস্টাপো বা গলফ কোড নামে পরিচালনা করা হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়। এভাবে সাবেক বিডিআর সদস্য নজরুল ইসলাম মল্লিক ও আলকাস মল্লিক সহ কমপক্ষে 50 জনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তৃতীয় অভিযোগে বলা হয়, তথাকথিত বনদস্যু দমনের নামে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হত্যা অভিযান পরিচালনা করা হতো। পূর্বে আটক ও গুম থাকা ব্যক্তিদের বনদস্যু সাজিয়ে গভীর রাতে নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে হত্যা করে বন্দুকযুদ্ধ দেখানো হতো। এসব অভিযানে র্যাবের বাছাই করা সদস্যরা অংশ নিতেন এবং অনেক ক্ষেত্রে জিয়াউল আহসান নিজেই উপস্থিত থাকতেন। এরই ধারাবাহিকতায় অপারেশন নিশানখালী, অপারেশন মরাভোলা ও অপারেশন কটকা নামে 3টি অভিযানে অন্তত 50 জনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভারতে মুসলিম খ্রিস্টানদের বিরুদ্ধে বেড়েছে ঘৃণামূলক বক্তব্য। ভারতের সংখ্যালঘু মুসলমান ও খ্রিস্টানদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ বাড়ছে আশঙ্কাজনক হারে। 2025 সালে মুসলমান ও খ্রিস্টানদের বিরুদ্ধে হেইট স্পিচের ঘটনা ঘটেছে 1300-রও বেশি, যা 2024 সালের তুলনায় 13% বেশি। এর বেশিরভাগ ঘটনা ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোতে। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেটের একটি প্রকল্প ইন্ডিয়া হেট ল্যাবের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, ভারতের 21টি রাজ্যে ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষ করে মুসলিম ও খ্রিস্টানদের লক্ষ্য করে প্রায় 1318টি ঘৃণামূলক বক্তব্যের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, 2024 সালের তুলনায় হেট স্পিচ বেড়েছে 13% এবং 2023 সালের তুলনায় 97%, যখন 668টি ধরনের ঘটনা রেকর্ড করা হয়েছিল। জাতিসংঘে হেট স্পিচ এর যে সংজ্ঞা দেওয়া হয়েছে তার আলোকে এসব বক্তব্য শ্রেণীবদ্ধ করে IHL। এর মধ্যে রয়েছে ষড়যন্ত্র, তত্ত্বের ব্যবহার, সহিংসতা ও অস্ত্র ব্যবহারের আহ্বান, সামাজিক বা অর্থনৈতিকভাবে বয়কটের আহ্বান, উপাসনালয় দখল বা ধ্বংস করার দাবি, ভাষার অবমাননা। বেশিরভাগ ঘৃণামূলক বক্তব্য ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোতে ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সব ঘৃণামূলক বক্তব্যের ঘটনার প্রায় 88% বিজেপি শাসিত রাজ্যে। বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট শাসিত রাজ্য এবং বিজেপি শাসিত কেন্দ্র শাসিত অঞ্চলগুলোতে ঘটেছে। 2024 সালে এই অঞ্চলগুলোতে রেকর্ড করা 931টি ঘটনার তুলনায় এটি 25% বেড়েছে। 2025 সালে সংখ্যালঘু সম্প্রদায়, প্রধানত মুসলিমদের বয়কটের আহ্বান জানিয়ে 120টি বক্তব্য এবং মসজিদ, মাজার এবং গির্জা অপসারণ বা ধ্বংস করার আহ্বান জানিয়ে 276টি বক্তব্য দিতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের পেসার আলী খানের ভিসা আবেদন নাকচ ভারতের। টি-20 বিশ্বকাপ মাঠে গড়াতে 1 মাসও বাকি নেই। এর আগে ভিসা জটিলতায় পড়ছেন ক্রিকেটাররা। এবার এই জটিলতার প্যাঁচে পড়লেন যুক্তরাষ্ট্রের পেসার আলী খান। পাকিস্তানে জন্ম নেওয়া এই ক্রিকেটারের দাবি, ভারতে প্রবেশের জন্য তার করা ভিসা আবেদন নাকচ করা হয়েছে। মূলত ভারত-পাকিস্তান বৈরী সম্পর্কের প্রভাবেই ভিসা পাচ্ছেন না আলী খানের মতো অনেক ক্রিকেটার। জানা গেছে, বিভিন্ন দেশের হয়ে খেলা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা যে ভারতীয় ভিসা নিয়ে জটিলতায় পড়বেন সে ছিল আগে থেকেই। আসন্ন বিশ্বকাপে গ্রুপ এতে থাকা যুক্তরাষ্ট্রের 3টি ম্যাচই ভারতে। 7 ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হওয়ার কথা তাদের। এরপর চেন্নাইয়ে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে খেলবে দলটি।